আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার ব্লগ ভিডিওতে। আজকে আমি মূলত আলোচনা করব আমাদের খুব আলোচিত বিষয়, সেটা হচ্ছে এয়ারবেস, লালমনিরহাট এয়ারবেস নিয়ে। এটা নিয়ে আসলে সব জায়গায় খুব চর্চা হচ্ছে, বিশেষত আমাদের দেশেও খুব চর্চা হচ্ছে। পাশাপাশি তার থেকে বেশি আমাদের নিয়ে খুব বেশি আগ্রহ দেখানো যে দেশ ভারত, তাদের মিডিয়া এবং তাদের মন্ত্রণালয় থেকে ইভেন রাষ্ট্রীয় কিছু ইম্পর্টেন্ট জায়গা থেকে ব্যক্তিবর্গ এসব নিয়ে আলোচনা করছে। তো আসলে এই বিষয়গুলো আলোচনা আমাদের সবাইকে করতে হবে, কারণ হাসিনা রেজিম যাওয়ার পর থেকে আমাদের দেশের সাথে যে ধরনের রাজনীতি শুরু করেছে ভারত, সে বিষয়ে আমরা সবাই সোচ্চার হতে হবে। ভারতপন্থী হওয়ার যে নাটক বা যে ড্রামা আমরা এখানে করছি, সেই জিনিসগুলো আমাদের জন্য কিন্তু বিপদ ডেকে নিয়ে আসবে। ভারত সাথে আমাদেরকে একটা অ্যাটিটিউড দেখাতে হবে, টিট ফর টেট। আমাদেরকে আমরা কোনো দুর্বল রাষ্ট্র নয় যে আমাদেরকে তারা চাইলেই যে কোনো কিছু করতে পারে, কিছু বলতে পারে। আমি বারবার আমার লাস্ট ভিডিওতে সেম বিষয় নিয়ে কথা বলেছিলাম। বিজিবি এবং বিএসএফ এর যে সমস্যাটা হচ্ছে বর্ডারে পুশিং যে সংক্রান্ত, সে বিষয়ের মধ্যে আমি অনেক বিষয়ে আলোচনা করেছি। সেখানেও আমি একটা কথা বারবার বলেছি যে ভারতকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এখন যুদ্ধ লাগানোর মতো দুঃসাহস ভারত দেখাবে না। আর কারণ যুদ্ধ যদি সমাধান হতো তাহলে অনেক কিছু হয়ে যেত, কারণ ওদের থেকে বলতেছে আমাদেরকে দখল করে ফেলবে, রংপুর দখল করে ফেলবে, ফেনী দখল করে ফেলবে। এই ধরনের বিষয়গুলো তাদের আলোচনা বা বিভিন্ন মিডিয়াতে ওরা এগুলো প্রচারণা করছে। এগুলো ওদের ন্যারেটিভ বা প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নেই। তবে এখন খুব বেশি আলোচনা বা ওদের যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি ওরা সংখ্যা প্রকাশ করছে, সেটা হচ্ছে লালমনিরহাট যে নতুন এয়ারবেস, নতুন না ঠিক পুরাতন এয়ারবেস, ব্রিটিশ আমলে এটা করা ছিল, বাট এটা ৭১-এর পর থেকে এটা আসলে এক ধরনের অকেজো করা হয়েছে। সে লালমনিরহাট যে এয়ারবেসটা চিন্তা করেছে শুধুমাত্র যেটা বিমান রাখা বা এয়ারবেস, যে বিমান বাহিনীর যে এয়ারবেস থাকবে বিষয়টা সেটা না। এখানে আসলে প্রশিক্ষণ, তারপর হচ্ছে যে সেই জায়গায় মেরামত, বিমানের মেরামত থেকে শুরু করে আরও অনেক বিষয় এখানে সম্পৃক্ত করতে যাচ্ছে। বাট ওদের যে ভারতের যে টেনশন, সেই টেনশনটা হচ্ছে একটাই, যে ভারত এখানে চায়না আসবে, এখানে পাকিস্তান আসবে, যার মাধ্যমে ওদের সেভেন সিস্টার একটা প্রবলেমে পড়বে। এই ধরনের একটা সংখ্যা ওরা বারবার দিচ্ছে। বাট একটা ক্লিয়ার মেসেজ, ভারত যদি তার ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কথা বলতে পারে, ভারত যদি তার ন্যাশনাল সিকিউরিটির ব্যাপারে এত কনসার্ন হতে পারে, আর ডক্টর ইউনূসের একটা কথার মাধ্যমে ওরা কি করলো, এই ওদের মিডিয়া থেকে শুরু করে ওদের রাজনৈতিক অনেক বক্তব্য আসা শুরু করলো। ডক্টর ইউনূস বিজনেসের জন্য অফার করলো, ওরা এটাকে যুদ্ধ হিসাবে নিয়ে নিছে। ওরা অলরেডি শিলিগুড়িতে ওদের এয়ারবেসকে আরও শক্তিশালী করার প্ল্যান করে ফেলছে। দ্যাট মিনস ওরা ওদের ন্যাশনাল সিকিউরিটির জন্য যখন এত কনসার্ন দেখাবে, আমরা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য কেন অ্যাক্টিভেট হব না? হাসিনা রিজিমের সময় যে গোলামি আমরা মেনে নিয়েছিলাম, বা আমরা মানিনি, বা আমাদেরকে মেনে নেওয়ার জন্য বাধ্য করা হয়েছে, তো এখন সেটা মানার কোনো সুযোগ আমাদের এখন আর নেই। আমরা ওই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। তো আসলে সেই বিষয় নিয়ে আমরা আসলে কথা বলাটা জরুরি হয়ে গেছে সবার জন্য। আমি বারবার বলি, আপনারা সবাই কথা বলেন, কারণ ভারতের মিডিয়া, নট অনলি মিডিয়া, ভারতের যারা ইনফ্লুয়েন্সার আছে তাদের থেকে শুরু করে এছাড়াও যেসব ইউটিউবার আছে বা আপনার ইনফ্লুয়েন্সার আছে, তারা সবাই কিন্তু এটা নিয়ে খুব অ্যাক্টিভেট হয়ে গেছে। বাংলাদেশ নিয়ে পাকিস্তানের থেকে বেশি তারা প্রোপাগান্ডা করছে। আমাদের প্রোপাগান্ডাগুলো নিয়ে জবাব দিতে হবে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য যদি আমরা না করি, কারণ আমাদের দেশে ভারতীয় দালাল আছে, কিন্তু ওইখানে কিন্তু বাংলাদেশি দালাল নেই। তো এখন আমি বারবার বলছি, আমাদেরকে এখনই সময় আমাদের নিজেদেরকে এ বিষয়ে শক্ত হাতে বা এটা ডিল করার জন্য আমাদের সরকারকেও করতে হবে, সেনাবাহিনীকে করতে হবে, পাশাপাশি আমাদের জনগণকেও সেটা নিয়ে অ্যাক্টিভ হতে হবে। দেখেন, আমি একটু আমাদের লালমনিরহাট এয়ারবেস সংক্রান্ত বিষয় বলি। এটা দক্ষিণ এশিয়ার বিশ্ব রাজনীতি একটু উত্তপ্ত অঞ্চল। আমি দক্ষিণ এশিয়া কিন্তু বিশ্ব রাজনীতির জন্য খুব একটা উত্তপ্ত অঞ্চল, এটা আপনার বুঝতে হবে। প্রতিবেশী দেশের মধ্যে বিভিন্ন রকমের টানাপোড়েন, তারপর হচ্ছে যে কৌশলগত কিছু স্বার্থেও থাকে। এই ধরনের একটা জায়গা থেকে এখন খুব হট জোন হয়ে গেছে দক্ষিণ এশিয়া। তো সেই প্রেক্ষাপট থেকে যদি আমরা এই আলোচনাটা করি, দেখেন লালমনিরহাট কিন্তু একটা বিমান ঘাঁটি, যেটা কিনা পূর্ণভাবে সক্রিয়করণ করা হবে, যার ভারতের মধ্যে উদ্বেগের সৃষ্টি করছে। এবং এটা চীনকে দিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের একটা কৌশলগত কথা বলা হচ্ছে যে চীনকে দিয়ে দেওয়ার মতো, চীনকে একটা এক্সট্রা
সুবিধা দেওয়া হচ্ছে, এটাই কিন্তু ভারতের মূলত কনসার্ন, যে আসলে কেন আমরা এটা করতে যাচ্ছি, এটা তো ওদের প্রয়োজন নেই, কিন্তু ওদের ন্যাশনাল সিকিউরিটির জন্য ওরা সব কিছু করতে হবে। আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য তোমরা আমাকে হুমকি দিচ্ছ, তোমরা বলতেছো আমাদের দখল করে ফেলবে, রংপুর দখল করে ফেলবে, ফেনী দখল করে ফেলবে। তো এই ধরনের জায়গা থেকে আমরা যেখানে হুমকি না দেওয়ার পরে তোমরা ন্যাশনাল সিকিউরিটি ইস্যু দেখিয়ে অনেক কিছু করে ফেলছো, আমরা যেখানে তোমাদের হুমকি থেকে বাঁচার জন্য বা তোমাদের হুমকির বিভিন্ন অ্যাক্টিভিটি তোমরা করতে না পারো সেখানে প্রোটেক্ট করার জন্য আমরা করতেই পারি, এটা খুব স্বাভাবিক বিষয়, ইটস মেক কমন সেন্স। তো সে জায়গা থেকে আমি যদি বলি এটার ইতিহাসটা একটু আমি বলি, যেটা লালমনিরহাট উত্তর পশ্চিম বাংলাদেশের সীমান্তবর্তী একটি জেলা। এইটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি ছিল। স্বাধীনতার পর মূলত সিভিল এভিয়েশনের কাজে ব্যবহৃত হতো এটি। তবে 2023 সালে বাংলাদেশ সরকার লালমনিরহাটে আধুনিক সামরিক বিমান ঘাঁটি হিসেবে গড়ে তোলার একটা ঘোষণা দেয়। কিন্তু ওই যে আমি একটা বললাম, ঘোষণা দেওয়ার পরেও মেইন যে কনসার্নটা ছিল হচ্ছে যে আমি করতে দেব না, তুমি এখানে বিমান ঘাঁটি কেন করবা, এই ধরনের একটা চাপ সবসময়ের জন্যই ছিল বাংলাদেশের জন্য। তো এটা কোনো নতুন কোনো বিষয় নয়। তো সেই অ্যাসপেক্টে যদি আমি চিন্তা করি, একদম খুব সাধারণভাবে যদি এটাকে বিশ্লেষণ করা হয়, ভারত আমাদের এই প্রজেক্টটাও কিন্তু হ্যাং আপ করে রেখেছিল। তো এখন আসি আমরা ভারতের উদ্বেগের কারণটা কোথায়, কেন ভারত আসলে ভয় পাচ্ছে। এটার ভৌগোলিক অবস্থার কারণে, মেন হচ্ছে ভৌগোলিক অবস্থার কারণে। লালমনিরহাট ভারতের অত্যন্ত সংবেদনশীল একটি জায়গার মধ্যে রয়েছে, যা শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নামে পরিচিত। সেটি ভারতের মূলভাগ থেকে উত্তর পূর্বর যে অংশটা আছে সেটাকে মূলত আপনারা সবাই জানেন লিঙ্ক আপ করে। খুব ছোট একটা জায়গা, 22 কিলোমিটারের। তো সেই জায়গার কাছাকাছি হওয়াতে তারা চিন্তা করছে যে এটা একটা সামরিক তৎপরতা বাংলাদেশের, সেটাকে ওদের সেভ করা দরকার, বা এই জন্য এই ধরনের বেসমেন্ট হলে তাদের ন্যাশনাল সিকিউরিটি একটা প্রবলেম হতে পারে। তো দ্বিতীয়ত এটার যে বিষয় সেটা হচ্ছে চীনের প্রভাব। চীন এটাকে ফান্ডিং করবে, ফাইন্যান্স করবে। তো সেই জন্য ফাইন্যান্সটা সম্ভবত অন্য দেশ থেকে আসবে, বাট এটাকে ফুল মনিটর করা, বা চীনও কিছু ফাইন্যান্স করবে, তো এটাকে মনিটর করা, সেই জিনিসটা সবচেয়ে বড়, বা এটাকে স্ট্রাকচার দিবে মূলত, সেটা ওদের বড় ভয়ের কারণ হিসেবে দাঁড়িয়েছে। বিশেষ করে প্রযুক্তিগত বা সামরিক উপস্থিতি এখানে ওদের থাকবে, সেই বিষয়টা ওরা কোনোভাবে মেনে নিতে পারছে না। দ্বিতীয় যে বিষয়টা আমাদের সামনে আসতেছে সেটা হচ্ছে যে তারা যে ফাইটার জেট, বাংলাদেশ রিসেন্টলি খুব বোল্ড কিছু ডিসিশন নিয়েছে, সেটা হচ্ছে যে ফাইটার জেট নেওয়ার প্ল্যান নিয়েছে, কিছু যুদ্ধজাহাজ নেওয়ার প্ল্যান নিয়েছে, এবং সবগুলো কিন্তু পাকিস্তান থেকে, দুঃখিত, চীন থেকে। এবং যেটা আমার বলার চেষ্টা করছি, পাকিস্তানও এখানে ইনভলভ আছে, সেই বিষয়ে ওদের থেকে ব্লেম বা অভিযোগ আসছে। তো এখন বাংলাদেশ নতুন যুদ্ধ বিমান কেনার যে পরিকল্পনা আছে সেটা অলরেডি বেশ কয়েক বছর ধরে আলোচনা চলছিল, বাট এখন লাস্ট 6-7 মাসে এটা আরো বেশি প্রখর হয়েছে আলোচনার দিক থেকে। যেমন আমরা যদি আলোচনা মধ্যে রয়েছে চীনের তৈরি JF-17 থান্ডার ব্লক 3 অ্যান্ড চ্যাংডু যে টেনসি, দুঃখিত, চ্যাংডু যে টেনসি, এই দুটো মডেলের বিমান এয়ারক্রাফট নিয়ে আসলে মূলত কথাবার্তা হচ্ছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশ নিজের স্বার্থ রক্ষা বা ন্যাশনাল সিকিউরিটি এগুলো করতেই পারে। তো একটাই কথাই যে বাংলাদেশ কেন করবে, ভারতের কনসার্ন হচ্ছে এটা। তো তার মধ্যে চীন এখানে ইনভলভ হচ্ছে, সেটা একটা বড় কনসার্ন। তার মধ্যে খুব আধুনিক কিছু বিমান এয়ারক্রাফট কেনার, যুদ্ধ বিমান কেনার যে বিষয়ে আলোচনা হচ্ছে সেটাও তাদের একটা বিশাল কনসার্নের বিষয়, এবং এগুলো খুব ভালো পারফরমেন্স করেছে রিসেন্ট পাকিস্তান বা ভারতের যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের মধ্যে। সেই জন্য এগুলো খুব অ্যাডভান্স এয়ারক্রাফট, তো যেটা কিনা ভারতের খুব কনসার্ন হয়ে যায়। যেমন আরেকটা বিষয় রয়েছে যে JF-17 হলো স্বল্প মূল্যের মাল্টি রোল ফাইটার, যা পাকিস্তানের সাথেও ব্যবহৃত হয়। আর যে-10C হলো আরও উন্নত, এতে হলো AESA রাডার এবং BBR ক্ষেপণাস্ত্র, এবং এটি ভারতের রাফেল জেটের সঙ্গে পাল্লা দিতে সক্ষম। তো সেটা আসলে বলতে পারি যে আমরা ভারতের চিন্তার বড় কারণ তারা রাফেল নিয়ে অনেক বেশি মাতামাতি, চিল্লাচিল্লি এই বিষয়গুলো করেছে। তো আমি সেই জন্যই আপনাদেরকে এটার আসলে উপকারিতা কি আমাদের রাষ্ট্র, যে আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য, এইটা হচ্ছে মূল কারণ এবং তাদের মাথা ব্যথার কারণ। আমাদের হচ্ছে যে ন্যাশনাল সিকিউরিটি এবং এগুলো আমাদের দরকার,
আর তাদের টেনশন হলো যে তাদের রাফেল নিয়ে যে এত মাতামাতি এত বিষয় ছিল যে এই আমরা এত পাওয়ারফুল, সেই জায়গা থেকে যখন ওরা এই কাজটা করা শুরু করছে, যে চীন যে এগুলো ওদেরকে দিচ্ছে, তো এটা ওদের টেনশনের বিষয় হলো যে আমাদের রাফেলের সাথে ওরা এখন কম্পিট করবে, তো আমরা চাইলে ওদেরকে এখন আক্রমণ করতে পারবো না, যেটা টেনশন বা আমি দখল করতে পারবো, এই ধরনের বিষয়গুলো কিন্তু এখন আর করতে পারবে না, সেজন্য ওদের বাধা দেওয়ার কারণ। আর আরেকটা বিষয় হচ্ছে, তবে বাংলাদেশ বরাবরই কৌশলগতভাবে ভারসাম্যপূর্ণ অবস্থানে থাকতে চেয়েছে। একদিকে ভারত থেকে প্রশিক্ষণ নেয়, অন্যদিকে চীন থেকে অস্ত্র কেনে, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিরক্ষা মিশনেও কাজ করে। বাংলাদেশ এ বিষয়ে কি বলছে, একটি জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করছে, কোনো পক্ষের হয়ে কাজ করা আর উদ্দেশ্য বাংলাদেশের নেই। বাংলাদেশ থেকে এই বক্তব্যটা কিন্তু যাচ্ছে। লালমনিরহাট বিমান ঘাঁটি পূর্ণ সক্রিয়করণ ও চীন থেকে আধুনিক বিমান কেনা যে পরিকল্পনা দেখায়, সেটা বাংলাদেশের আঞ্চলিক যে নিরাপত্তার যে ইস্যু, সেই ইস্যুটাই মূলত বাংলাদেশ উপস্থাপন করছে, যে আমরা আসলে নিরাপত্তার স্বার্থে এই অ্যাক্টিভিটিগুলো নিচ্ছি। তো সেক্ষেত্রে আমার মনে হয় খুব বেশি বাংলাদেশের এখানে বলার কিছু নেই, তারা যেটা ভাবুক না কেন, কারণ তাদের টেনশন হচ্ছে যে আমরা তাদের লেভেল আপ হচ্ছি, যে তাদের সাথে লেভেল যাচ্ছি, সেটা ওরা কখনোই চায় না, যেটা ওদের ন্যারেটিভ, যে আমাদের আশেপাশে কাউকে আমরা এই জায়গাতে শক্তিশালী হতে দেব না। তো এখন আমাদের আসলে কি করণীয়, এই ধরনের রাজনৈতিক যে চাপ বা যে উত্তেজনা, এশিয়ার নতুন কৌশলগত যেই বাস্তবতা তৈরি হয়েছে, তো এখন আমরা যদি চিন্তা করি যে আমরা আমাদেরকে কতটুকু শক্তিশালী করতে পারবো, একটু বোল্ডলি দেখেন, আমরা লাস্ট 7-8 মাসে কিন্তু বোল্ডলি বেশ কিছু আচরণ করার কারণে আমাদের অনেক কিছু কিন্তু ঠিক হয়েছে। তো বাণিজ্যিক ক্ষেত্রেও আমরা কিন্তু সফলতা পেয়েছি। ভারত যেভাবেই চেষ্টা করুক না কেন, কোনো সফলতা কিন্তু তারা পায়নি, বরঞ্চ আমরা লাভবান হয়েছি। ভারত আমাদেরকে হয়তো আমরা বরঞ্চ আমাদের ভিন্ন ওয়ে তৈরি হয়েছে, যেটা কিনা আমাদের জন্যই ভালো হয়েছে। থ্যাংক ইউ ভারত তার জন্য। আর এক্ষেত্রে সামরিক শক্তি অর্জনটা খুবই ইম্পর্টেন্ট। আমি মনে করি এই সরকার এই বিষয়ে কোনোভাবেই যেন পিছপা না হয়। তো যে বিমানগুলো কেনার চিন্তা করছে, সেগুলোর সক্ষমতা সম্পর্কে অলরেডি বলেছি। আশা করি আমরা এই লালমনিরহাটের যে ঘাঁটি, এবং আমাদের এটাকে নিয়ে আমরা একটা স্বপ্ন রয়েছে, এবং ফেনী অঞ্চলেও একটা সেনানিবাস বা একটা সেনা ঘাঁটি গড়ার যে আলোচনা হচ্ছে, তো সেটাও কিন্তু আমি মনে করি আমাদের জন্য খুশির খবর। এই বিষয়ে আমাদের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চ মনোযোগ দিবে সরকার, কারণ আমরা 54 বছর এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে কখনো ছিলাম না। কারণ আমাদের নিরাপত্তা এনশিওর করার জন্য কোনো সরকার কোনো কাজ করে নাই, বিকজ অফ ভারত প্রত্যেকবার এই বিষয়গুলোকে দমিয়ে রাখার চেষ্টা করেছে। তো আশা করি আমাদের এই যে এয়ারক্রাফটগুলো কেনার প্ল্যান করা হচ্ছে, এই এয়ারক্রাফটগুলো দ্রুত যেন আমাদের কাছে চলে আসে। আমি আবারও বলে দিচ্ছি কোন এয়ারক্রাফটগুলো নিয়ে আমরা আসলে আশাবাদী, আসার সম্ভাবনা রয়েছে। JF-17 থান্ডার ব্লক, চেংডু J-10C, আর হচ্ছে যে JF-17, যেটা রিসেন্টলি মূলত আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান তারা ব্যবহার করেছে, সেটা খুব সক্ষমতা দেখিয়েছে। তো সেক্ষেত্রে আমরা আশাবাদী হতে পারি, ভারত যদি রাফেল নিয়ে এত বড়াই করতে পারে, আমরা বড়াই না করলেও আমাদের নিজেদের সেফটির জন্য এই বিষয়টাকে আমরা মূল্যায়ন করতে পারি। তো আশা করি আমরা ধীরে ধীরে কিন্তু আসলে আমরা স্ট্র্যাটেজিক্যালি একটা ডিফারেন্ট ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারতেছি দক্ষিণ পূর্ব এশিয়াতে। তো আসলে হওয়া উচিত, দেশ শুধু ভাত খাওয়া বা ঘুমানো এটা কিন্তু আসলে দেশের প্যারামিটার হওয়া উচিত না। কিছুটা শক্তি প্রদর্শন, স্ট্র্যাটেজিক্যালি স্ট্রং হওয়াটা অনেক ইম্পর্টেন্ট। তো আশা করি আমরা সবাই এই বিষয়টা নিয়ে সচেতন থাকবো। তো আমার আজকে আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আমি আসবো। আমার এই ভিডিও বা এই তথ্যগুলো যে আপনাদের সাথে শেয়ার করলাম, এই শেয়ার করার মাধ্যমে আপনারা যদি কোনো কিছু উপকৃত হয়ে থাকেন, আপনাদের মধ্যে যদি বিষয়গুলো নিজের কোনো চিন্তা আসে যে আমরা কিছু একটা করতে চাই, বা আমরা তো সেনাবাহিনীতে জয়েন করতে পারছি না, আমরা রাজনৈতিক কোনো স্টেটমেন্ট দিতে পারছি না, আমরা তো কিছু একটা করতে চাই বা কিছু একটা করতে যদি পারি, আমি চেষ্টা করছি যে আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দিয়ে একটু হেল্প করার জন্য। পাশাপাশি আমার কথা যদি কেউ শুনে বা আরও 10 জন লোক যদি কথা বলা শুরু করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশের জন্যই ভালো। কারণ ভারত কিন্তু তাই করছে। আমাদেরকে এখন বারবার বলছি, আমাদেরকে ওয়ার করতে হবে। কিসের ওয়ার? স্নায়ুযুদ্ধ,
যেটা যেভাবে করার দরকার সেভাবে করবে, কিন্তু আমাদেরকে ভয়েস রাইজ করতে হবে এবং সেই সাইবার যুদ্ধ করতে হবে। সাইবার যুদ্ধের অনেক ধরন আছে, কথা বলতে হবে, কলম তুলতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে কোনো একদম এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তো বারবার আমি বলছি যে আমাদের এটাই সময় আমরা ঘুরে দাঁড়ানোর জন্য, বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর জন্য এটাই সবচেয়ে বড় হাই টাইম আমি মনে করি। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমি আরও উদ্বুদ্ধ হই, আমি আরও কিছু ভিডিও আপনাদেরকে শেয়ার করার মাধ্যমে আমার নিজস্ব নলেজ অথবা কিছু আমার যে জানাটা সেই জানাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।